ওয়েলকাম টু ES19 ইডু সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা টপিক নিয়ে এসেছি, যেটা ক্লাস 9, বিষয় হচ্ছে ভূগোল। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। এই সমস্ত অধ্যায়ের সমস্ত নোট আমি এই ভিডিওতে আমি প্রকাশ করব, এবং আজকে আমি প্রশ্নমান 1 MCQ এবং প্রশ্নমান 2 এর আমি উত্তর তোমাদের সামনে রাখবো। এবং এই ES19 ইডু সেন্টারকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমি 5 থেকে 12 পর্যন্ত সমস্ত বিষয়ের নোট ও ভিডিও ক্লাস আপলোড করব, এবং সঙ্গে সঙ্গে তোমরা বেল আইকন ক্লিক করে রাখিও, যাতে নোটিফিকেশন সহজে পেয়ে যাও ভিডিও দেওয়া মাত্রই। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন MCQ এর। পরিক্রমণকালে পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে হেলে থাকে কত ডিগ্রি কোণে? 22 ডিগ্রি কোণে, 23 ডিগ্রি কোণে, সি 6 ডিগ্রি, ডি 66 ডিগ্রি কোণে, বা 66 ডিগ্রি 50 ডিগ্রি কোণে। অ্যান্সার হবে 66.5 ডিগ্রি কোণে। 2 নম্বর ডি অ্যান্সার। 2 নম্বর হচ্ছে আবর্তন গতির জন্য কি হয়? এ দিনরাত্রি হয়, বছর হয়, ঋতু পরিবর্তন হয়, মহাবিশ্ব হয়, কোনোটি নয়। অ্যান্সার হবে এ দিনরাত্রি হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, সূর্য পৃথিবী অপেক্ষা কত লক্ষ গুণ ভারী বড়? 12 লক্ষ গুণ, বি 13 লক্ষ গুণ, সি 14 লক্ষ গুণ, ডি 16 লক্ষ গুণ। অ্যান্সার হবে বি 13 লক্ষ গুণ। লাল রেড লাইনে রেড কালারে ইন্ডিকেট করা আছে উত্তর, দেখে নিও। 4 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন কোন গতির পরিমাণে সংঘটিত হয়? আইনিক গতি, আপতিত গতি, পরিক্রমণ গতি। অ্যান্সার হবে পরিক্রমণ গতি। 5 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবী গোলীয় আকৃতির জন্য উষ্ণতার তারতম্য ঋতু পরিবর্তন ঘটে কারণ? অ্যান্সার বলছে পৃথিবীর সব স্থানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে না, বি পৃথিবীর সব স্থানে সূর্যরশ্মি তীর্যভাবে পড়ে না, তাপ ও চাপের জন্য। 6 নম্বর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড়, না অ্যান্সার বলে দিয়ে, এর অ্যান্সার হবে এ পৃথিবীর সব স্থানে লম্বভাবে সূর্যকিরণ পড়ে না। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? এ 14.5 কোটি কিমি, 15 কোটি কিমি, 15.2 কোটি কিমি, 16 কোটি কিমি। অ্যান্সার হবে 15 কোটি কিমি, বি অ্যান্সার, বি অপশন। তারপরে দেখো সূর্যের নিকট, এখানে নম্বর দেওয়া ভুল হয়েছে। 1 নম্বর, সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ নাম কি? সূর্যের নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহের নাম হচ্ছে বুধ। অ্যান্সার আমি ডাইরেক্ট এবার বলছি, বুধ। 2 নম্বর কোশ্চিন হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল, শুক্র, চাঁদ ও বুধ। অ্যান্সার হবে শুক্র, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো, পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে, তোমরা খাতায় লিখবা তখন সিরিয়াল অনুসারে সাজিয়ে নিও, এখানে মিস্টেক হয়ে গেছে আমার। পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে 27 দিন। অ্যান্সার হবে 27 দিন। 4 নম্বর, আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের চতুর্থ, খ পঞ্চম, ষষ্ঠ, প্রথম। অ্যান্সার হবে পঞ্চম। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীর আকৃতি কেমন? ক কমলা লেবুর মতো, খ নাশপাতির মতো, গ অভিগত গোলকার, ঘ আপেলের মতো। অ্যান্সার হবে গ অভিগত গোলকার। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,746 কিমি, খ 12,756 কিমি, 12,766 কিমি, ঘ 12,776 কিমি। অ্যান্সার হবে তোমাদের ঘ 12,756 কিমি। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ক ও মেরু ব্যাসের পার্থক্য কত? 33 কিমি, 43 কিমি। অ্যান্সার হবে খ 43 কিমি। তারপরে দেখো, নীল গ্রহ বলা হয় কাকে? অ্যান্সার হবে পৃথিবীকে। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস। অ্যান্সার হবে বৃহস্পতি। 10 নম্বর দেখো, সূর্যের একেবারে উপরের দিকে তাপমাত্রা কত? অ্যান্সার হবে 58 ডিগ্রি, মানে 5,800 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কোশ্চেন দেখো, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? অ্যান্সার হবে 18 কোটি কিমি। তারপরে দেখো অ্যান্সার 18 কোটি কিমি এখানে লেখা আছে, কিন্তু অ্যান্সার তোমরা লিখতে পারো 15 কোটি কিমি হবে। 18 কিমি অ্যান্সার সঠিক হবে না, 15 কোটি কিমি লিখলে যথেষ্ট হবে, ওই জন্য লিখে দিয়েছি। 12 নম্বর দেখো, টাইটান যার উপগ্রহ কার? টাইটান উপগ্রহ। অ্যান্সার হচ্ছে শনির। তারপরে দেখো, উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে তা হলো মাস্কুল, খ ছাদ, তলদেশ, কোনটি নয়। অ্যান্সার হবে মাস্কুল বা মাস্তুল, এখানে মাস্কুল হয়েছে, মাস্তুল হবে।
14 নম্বর, এরাটোস্থেনিস ছিলেন রোমান গ্রিক। অ্যান্সার হবে এরাটোস্থেনিস ছিলেন গ্রিক। পৃথিবীর মেরু ব্যাস হলো, অ্যান্সার ডাইরেক্ট বলছি, পৃথিবীর মেরু ব্যাস হলো 12,714 কিমি। তারপরে 16 নম্বর দেখো, জিওর তলের ভিত্তি হলো সমুদ্রপৃষ্ঠ, অভিগত গোলক পৃষ্ঠ, ভূপৃষ্ঠ, ভূকেন্দ্র। অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠ। তারপরে সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন কে? পিথাগোরাস। তারপরে দেখো, জিপিএস কার্যকরী উপগ্রহের সংখ্যা হলো, জিপিএস কার্যকরী উপগ্রহের সংখ্যা হলো 24টি। কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন? অ্যান্সার হবে এরাটোস্থেনিস। তারপরে কোশ্চেন দেখো, যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার মতো হয় তা হলো, অ্যান্সার হবে কেন্দ্রাতিক বল, মাধ্যাকর্ষণ, অভিকর্ষ, করিওলিস বল। অ্যান্সার হবে কেন্দ্রাতিক। পরের কোশ্চেন দেখো, প্লুটো বামন গ্রহ কিসে হিসেবে পরিচিত প্রায় কত সালে? অ্যান্সার হবে 2006 সালে। তারপরে বেডফোর্ড খালের পরীক্ষা করেন কে? অ্যান্সার হবে ওয়ালেস। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর পরিধি নির্ণয় প্রথম প্রয়াসী কে? বা পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন কে? এরাটোস্থেনিস। তারপরে কোশ্চেন দেখো, সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম গ্রহের নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মিস্টেক করে সব বৃহস্পতি লিখে দিবে, কিন্তু বৃহস্পতি সবচেয়ে সব গ্রহের মধ্যে বড় গ্রহ। এবার যদি বলে সৌরজগতে অন্তস্থ, সৌরজগতের গ্রহকে দুটি ভাগে ভাগ করেছে, একটা অন্তস্থ, একটা বহিস্থ। বহিস্থ বা সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি। আর যদি এভাবে কোশ্চেন আসে, সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। ও এবার যদি বলে অন্তস্থ গ্রহের মধ্যে 4টি আছে, অন্তস্থ গ্রহ, যার মধ্যে সবচেয়ে অন্তস্থ গ্রহের মধ্যে পৃথিবী সবচেয়ে বড়। যমজ গ্রহ কাকে বলা হয়? মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। অ্যান্সার হবে শুক্রকে যমজ গ্রহ বলা হয়। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর গড় তাপমাত্রা কত? তারপরে কোশ্চেন দেখো, একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি। পৃথিবীর গোলাকার পুরুত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয় তা হলো সুয়েজ খাল, পানামা খাল। অ্যান্সার হবে বেডফোর্ড খাল। নিরক্ষরেখা থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায় দক্ষিণে, উত্তরে, উত্তর পূর্বে, দক্ষিণ পূর্বে। অ্যান্সার হবে উত্তরে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় কার ফলে? আবর্তন গতির ফলে, পরিক্রমণ গতির ফলে, আবর্তন ও পরিক্রমণ গতির ফলে, বা কোনোটি নয়। অ্যান্সার হবে আবর্তন গতির ফলে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য 43 কিমি। তারপরে বিভাগ খ এ শুদ্ধ অশুদ্ধ নিয়েছি তোমাদের সামনে। শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে ওয়া লিখবা। চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয়, এটা হবে অশুদ্ধ। মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ, এটাও হবে অশুদ্ধ। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, অশুদ্ধ। নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই, অশুদ্ধ। বামন গ্রহ এ বামন গ্রহ এরিসের 2টি উপগ্রহ রয়েছে, এটাও অশুদ্ধ। সূর্য থেকে পৃথিবীর পর দূরত্ব 14,95,95 লক্ষ কিমি, এটা হবে শুদ্ধ। পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখতে পায় না, এটা হবে শুদ্ধ। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবী গোলাকার ছায়া পড়ে, শুদ্ধ। নিরক্ষরেখার বরাবর পৃথিবী 43 কিমি স্ফীত, শুদ্ধ। তারপরে দেখো, পৃথিবী সমতল হলে কোন উচ্চতা থেকে দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত? শুদ্ধ। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণা আমরা জিওড বলি, শুদ্ধ। মঙ্গল গ্রহে বলয় দেখা যায়, এটা হবে অশুদ্ধ। শনিতে স্পষ্ট বলয় দেখা যায়। দক্ষিণ গোলার্ধের থেকেও ধ্রুব তারা দেখা যায়, এটা হবে অশুদ্ধ। বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি হয় ইউক্রেনে, অশুদ্ধ। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, শুদ্ধ। চন্দ্রগ্রহণে পৃথিবী গোলাকার তত্ত্বের প্রমাণ পাওয়া যায়, শুদ্ধ। পিথাগোরাস পৃথিবীকে সর্বপ্রথম গোলাকার বস্তু হিসেবে চিহ্নিত করেন, শুদ্ধ। 1906 খ্রিস্টাব্দে বেডফোর্ড খালে পৃথিবীর গোলাকার তত্ত্বের প্রমাণ করেন, অশুদ্ধ। পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, শুদ্ধ। তারপরে দেখো, নিচে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 2 মার্কসের, তোমরা খাতা দেখে লিখে নিও, মানে মোবাইল স্ক্রিন করে লিখে নিও থামিয়ে। এবার দেখো 2 মার্কের কোশ্চেন, গ্রহ কি? গ্রহ তোমরা জানো, ছোটবেলায় পড়েছো কি, যার আলো উত্তাপ নেই, যেসব, তাকে বলে, যেসব জ্যোতিষ্কের আলো উত্তাপ নেই তাকে গ্রহ বলে। কিন্তু এখন তোমরা নবম শ্রেণীতে পড়ছো, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন লিখতে হবে, ওই জন্য একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। গ্রহ কি? এবার দেখো, মহাকাশে যেসব জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, যাদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই, এবং যারা আয়তনে নক্ষত্রের তুলনায় অনেক ছোট, তাদেরকে গ্রহ বলা হয়, যেমন পৃথিবী। তারপরে উপগ্রহ কাকে বলে? যেসব ছোট ছোট জ্যোতিষ্ক কোনো গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তাদের উপগ্রহ বলে, যেমন চাঁদের মতো প্রাকৃতিক উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ হতে পারে। গ্রহাণুপুঞ্জ কি? অ্যান্সার দেখো, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে অসংখ্য অতি ক্ষুদ্র পাথুরে বস্তু সূর্যের চারিদিকে ঘুরছে, এদের সমষ্টিকে একত্রে গ্রহাণুপুঞ্জ বলা হয়। তারপরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দিগন্ত রেখা কি? 2 মার্কের আছে, উন্মুক্ত কোনো প্রান্তরে
বা ফাঁকা স্থানে বা মাঠে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় আকাশ এবং মাটি বা জল, আকাশ বা মাটি ধরে নিও একটি বৃত্তাকার রেখায় মিশে গেছে। এই কাল্পনিক রেখাটিকে বলা হয় কি? দিগন্ত রেখা। তারপরে কোশ্চেন দেখো, আয়তনে গ্রহের চেয়ে ছোট চাঁদকে আমরা এত বড় দেখি কেন? আয়তনে গ্রহের চেয়ে ছোট চাঁদকে আমরা এত ছোট দেখি কেন? দেখো অ্যান্সার, অন্যান্য নক্ষত্র বা গ্রহের তুলনায় চাঁদ আমাদের পৃথিবী অনেক কাছে অবস্থিত। দূরত্বের পার্থক্যের কারণে ছোট হওয়া সত্ত্বেও চাঁদকে আমরা বড় দেখি। 6 নম্বর, মহাকাশ থেকে পৃথিবী কেমন দেখায়? মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল নগের গোলকের মতো দেখায়। কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং কেন? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ পৃথিবীর উপরিভাগের প্রায় 71% জল। মহাকাশ থেকে জলের উপর সূর্যের আলোর প্রতিফলনের ফলে পৃথিবীকে নীল দেখায়। তারপরে দেখো, পৃথিবী মেরু ব্যাস ও নিরীক্ষীয় ব্যাস এর এক নয় কেন? দেখো, পৃথিবী তার কক্ষের চারিদিকে খুব দ্রুত ঘোরে বলে কেন্দ্রাতিক বলের প্রভাবে মধ্যভাগ নিরীক্ষীয় অঞ্চল কিছুটা ফুলে গেছে এবং উত্তর ও দক্ষিণ মেরু কিছুটা চাপা হয়ে গেছে। এই কারণে পৃথিবীর নিরীক্ষীয় ব্যাস মেরু ব্যাসের চেয়ে প্রায় 43 কিমি বেশি। পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন স্থানগুলি কি? পৃথিবীর সর্বোচ্চ স্থান হলো মাউন্ট এভারেস্ট, যা নেপালে অবস্থিত 8,848 মিটার, এখন 50 হয়ে গেছে, 8,850 হয়ে গেছে। এবং সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যেটি হচ্ছে মারিয়ানা খাতের গভীরতা প্রায় 11,033 মিটার। তারপরে দেখো, অভিগত গোলক কি? এটা 5 মার্কের কোশ্চেন আছে, অভিগত গোলক তার প্রমাণ করো, এর পরের ভিডিওতে পেয়ে যাবা। যে গোলকের উত্তর দক্ষিণের দিকটা সামান্য চাপা, মধ্যভাগ কিছুটা স্ফীত বা ফোলা, তাকে অভিগত গোলক বলা হয়। আরো ভালো ভালো নোটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা, সঙ্গে সঙ্গে বেল আইকন ও অল সিলেক্ট করে নিও বেল আইকনে, যাতে ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তারপরে দেখো জিপিএস, এখানে 2 নম্বর দেওয়া হচ্ছে, কিন্তু জিপিএস ভিভিআই 3 মার্কেও আছে। 3 মার্কের নোটে আমি সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট সাজিয়ে দেবো। এবার দেখো, জিপিএস এর পুরো নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে অবস্থান নিখুঁতভাবে জানা যায়। শত্রুর অবস্থান জানাও যায়, মৎস্য আহরণে কাজে লাগে, যে রাস্তাঘাট সন্ধানে লাগে, অনেক ব্যবহার আছে। তারপরে দেখো, জিপিএস রিসিভারে কোন কোন তথ্য ফুটে ওঠে? জিপিএস রিসিভারে প্রধানত কোনো স্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা ও সময় ফুটে ওঠে। জিপিএস এর 2টি ব্যবহার লেখো। কোনো অজানা জায়গার অবস্থান দিক নির্ণয় করতে। 2 নম্বর, বিমান বা জাহাজ চলাচলের সঠিক পথ নির্ণয়ে সাহায্য করতে। তারপরে দেখো, বামন গ্রহ কাকে বলে? যেসব জ্যোতিষকে ছোট ছোট জ্যোতিষ্ক আয়তনে ছোট, সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু নিজের কক্ষপথের আশেপাশের অন্য ছোট জ্যোতিষ্কগুলোকে সরিয়ে দিতে পারে না, তাদের বামন গ্রহ বলে। এখানে বামন গ্রহ একটা উদাহরণ দিয়ে দিও, যেমন যেমন বামন গ্রহ যেমন লিখতে পারো প্লুটো। প্লুটো, হ্যাঁ, একটা উদাহরণ দিলে সবচেয়ে ভালো। তারপরে দেখো, পৃথিবীর গোলাকার আকৃতি একটি প্রমাণ দাও। বেডফোর্ড লেভেল পরীক্ষা করেছিল 1870 সালে। এ আর ওয়ালেস 3টি সমউচ্চতার খুঁটি সোজা লাইনে 1 মাইল অন্তর বেডফোর্ড খালে দাঁড় করান, মানে জলের উপরে। টেলিস্কোপ দিয়ে দেখে, মানে দূরবীন দিয়ে দেখে মাঝের খুঁটি সামান্য উঁচুতে অবস্থিত, যা এর প্রমাণ করে পৃথিবী গোলাকার। এছাড়া অনেক উদাহরণ যুক্তি রয়েছে এর। তারপরে দেখো, বামন গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো। এরা সূর্যের চারদিকে ঘোরে এবং এর ভর পর্যাপ্ত যাতে এরা গোলাকার আকৃতি পায়। এরা নিজস্ব কক্ষপথ থেকে অন্য মহাজাগতিক বস্তুকে সরাতে পারে না। প্লুটো বামন গ্রহ কেন? 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহের যে নতুন সংজ্ঞা দিয়েছেন তা অনুযায়ী প্লুটো তার কক্ষপথের আশেপাশের অন্য মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না, তাই একে আর মূল গ্রহ না বলে বামন গ্রহ বলা হয়েছে। উদাহরণ আছে খুবই। প্লুটো। কুলীন গ্রহ বলতে কি বোঝো? দেখো, যেসব গ্রহ আকারে বড়, যারা সূর্যের চারদিকে ঘোরে এবং নিজ কক্ষপথের আশেপাশে ছোট ছোট জ্যোতিষ্ককে সরিয়ে দিতে পারে, হ্যাঁ, তাদেরকে কুলীন গ্রহ বলা হয়। 8টি কুলীন গ্রহ আছে মঙ্গল, উদাহরণ দেখে নাও, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি ইত্যাদি। এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তোমাদের সামনে আমি নিয়ে আসবো 3 নম্বর, 5 নম্বর এবং এক কথায় উত্তর, এসে টাইপ উত্তর। তাই আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, আজ এই পর্যন্ত। তোমাদের ধন্যবাদ সবাইকে।